আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা উক্ত অধ্যায় ঢাকা বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নের উদ্দীপকের দিকে যদি খেয়াল করি, আমাদের উদ্দীপকে এম, এন এবং পি এর কথা বলা হয়েছে, যেখানে এম বলতে ঘি এবং পনিরের কথা বলছে। সো ঘি এবং পনির বলতে আমরা কিন্তু বেসিকলি স্নেহ জাতীয় যেই পদার্থগুলো রয়েছে বা চর্বি জাতীয় যেই খাদ্যগুলো রয়েছে সেগুলোকেই বুঝি। এনে আমাদেরকে আমলকি এবং লেবুর কথা বলছে, যেগুলো বেসিকলি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আমাদের পি এর কথা বলছে যেগুলো হলো গম, খেজুর, এগুলো বেসিক্যালি শর্করা। সো আমরা উদ্দীপকের সিনারিওটা খুব ভালো মতো বুঝতে পারলাম। আমাদের ক নম্বর প্রশ্নতে বলছে সুষম খাদ্য পিরামিড কাকে বলে। তো আমাদের সুষম খাদ্য পিরামিড আসলে কাকে বলে? শর্করাকে একদম নিচের স্তরে রেখে আমরা দেখেছি না আমাদের খাদ্য পিরামিডটা কেমন হয়, এই যে একদম লাইক এরকম, তারপরে হলো মানে এরকম, তারপরে মানে এরকম একদম এরকম করে উঠে, তারপরে হলো একদম এই লেয়ার 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 শর্করা থাকে একদম নিচে, একদম উপরে স্নেহ বা চর্বি থাকে। সো এই ধরনের আর কি। তাহলে শর্করাকে সব থেকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে তার পরিমাণগত দিক থেকে বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ জাতীয় চর্বি জাতীয় পদার্থগুলোকে সুন্দর মতন যদি আমরা পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে সাজাই, তাহলে একটা কাল্পনিক পিরামিড তৈরি হয় এবং সেটাকে কি বলা হয়? সুষম খাদ্য পিরামিড। চলে যাবো আমাদের খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাসি খাবার খাওয়া অনুচিত, ব্যাখ্যা করো। বাসি খাবার খেতে আমরা কেউ পছন্দ করি? অনেকেই করে, অনেকেই করে না। সো এটা অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, এটা আমাদের শরীরের জন্য হার্মফুল। কেন সেটা আমরা একটু দেখব। বলা হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন কারণে কোনো খাদ্য সময়ের সঙ্গে নষ্ট হয়ে বা আসলে খাওয়ার অনুপযোগী হয়ে যায়। ব্যাপারটা হলো এমন যে ধরো হয় না যে ধরো আজকে আমাদের বাসায় খাবার রান্না করা হয়েছে, লেফট ওভার কিছু বিরিয়ানি রয়ে গেছে, ওইটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সো ফ্রিজের মধ্যে রেখে ওইটা আবার সকালে উঠে গরম করে নাস্তায় খেয়ে ফেললাম, এটা এক ধরনের কথা। আবার অন্য আরেক ধরনের হয়, ধরো অনেকগুলা হলো গিয়ে মনে করো ডাল, ঠিক আছে, ডাল হলো নষ্ট হয়ে গেছে। আম্মুরা কি করে, ওই নষ্ট হয়ে যাওয়ার ডালটাকে ধরো ফ্রিজে কয়েকদিন রেখে দিচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওই নষ্ট হয়ে যাওয়ার ডালটাকে আবার চুলার মধ্যে দেয়, দিয়ে ডালটাকে শুকায় ফেলে, তারপর ওইটাকে এক ধরনের ভর্তা বানায় খেয়ে ফেলে। এই ধরনের হয় না অনেক সময়। সো বেসিক্যালি এই ধরনের খাবারের কথা বলতেছে, যে প্রাকৃতিক বিভিন্ন কারণে কোনো খাদ্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এরকম হয় না, গ্রীষ্মকালে আমরা সকালে রান্না করছি, রাতের বেলা যেয়ে দেখতেছি খাবারটা নষ্ট হয়ে গেছে। সো খাদ্যটা আসলে নষ্ট হয় কেন? বিকজ তার মধ্যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুগুলো আসলে ওইখানে মানে সৃষ্টি হয়, এই জন্যই বেসিক্যালি আমার খাদ্যটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। সো বলা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়া বা অন্যান্য যে জীবাণু সেটা বৃদ্ধি পায় এবং সেগুলো এক ধরনের বিষাক্ত উপাদান আসলে তৈরি করে। এই বিষাক্ত উপাদানগুলোকে বেসিক্যালি কি বলা হয়? টক্সিন বলা হয়। টক্সিনের প্রভাবটা নানান রকমের হতে পারে এবং কিছু টক্সিনের কারণে ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিং তো আমরা সবাই বুঝি, তাই না? যে বলি না যে পেটে ব্যথা, ডায়রিয়া হয়েছে। সো বেসিক্যালি আমরা উল্টাপাল্টা খাবার খাই এবং এই জন্যই আমাদের এই ফুড পয়জনিংগুলো হয়ে থাকে। টক্সিন কখনো কখনো স্নায়ুতন্ত্রে আক্রমণ করতে পারে, যা আসলে মৃত্যুর কারণও হতে পারে। তাই আমাদের যে বাসি নষ্ট খাবার রয়েছে এগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এগুলো আসলে আমাদের খাওয়া মানে উচিত না, একদমই অনুচিত। সো এই ধরনের খাবার খাওয়া যাবে না, বিকজ যত বেশি টাইম থাকবে তত তার মধ্যেও হলো গিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু এগুলো আসলে সৃষ্টি হয়, এগুলো বৃদ্ধি পায়। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে পি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লেখো। পি জাতীয় খাবারের মধ্যে গম এবং খেজুরের কথা বলছে। আমরা জানি গম এবং খেজুর হলো শর্করা জাতীয় খাদ্য। সো শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের এই সৃজনশীল প্রশ্নতে আমরা আলোচনা করব। বলা হচ্ছে উদ্দীপকে পি দ্বারা নির্দেশিত খাদ্য হলো গম এবং খেজুর, যা প্রধানত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ অংশ। আমরা জানি আমাদের শর্করা জাতীয় খাদ্যের আমরা দুইটা উৎসকে আমরা হলো আইডেন্টিফাই করি, একটা হলো উদ্ভিজ্জ উৎস, একটা হলো প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস কোনটা? যেটা আমরা উদ্ভিদ থেকে বেসিক্যালি পাই। তাহলে গম, খেজুর এগুলো আমরা কি উদ্ভিদের থেকে পাই না? বলছে আমাদের শর্করা মানুষের প্রধান খাদ্য এবং আমাদের দেহের পুষ্টিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের শরীরের কর্মদক্ষতা বাড়ায়, মানে কাজ করার যে ক্ষমতা রয়েছে সেটা বাড়ায় এবং আমাদের শরীরে যে প্রয়োজনীয় শক্তিটা রয়েছে, যে শক্তিটা দরকার সেই শক্তিটাকে প্রদানও করে। শর্করা দেহে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তি উৎপন্ন করে। নিঃশ্বাস প্রক্রিয়ায় ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মিশে যায় এবং লোহিত কণিকা সেটা আসলে কোষের মধ্যে পৌঁছে দেয়। বলা হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের প্রতিক্রিয়ায় শক্তি তৈরি হয়, যা দেহের সকল শারীরিক কাজের জন্য অপরিহার্য।
আমাদের যেই শর্করা রয়েছে সেই শর্করা প্রয়োজনের সময় গ্লাইকোজেন আকারে শক্তি সরবরাহ করে এবং সেলুলোজ খাদ্যতন্ত্রের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলোকে বজায় রাখতে সাহায্য করে। এছাড়া খাদ্যের মধ্যে আমিষ বা চর্বির অভাব থাকলেও আসলে শর্করার মধ্যে এগুলো তৈরি করা যায়। তাই আসলে শর্করা জাতীয় যেই খাদ্যটা রয়েছে সেটা দেহের শক্তি উৎপাদন এবং পুষ্টির জন্য অপরিহার্য। চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে বেসিক্যালি কি বলছে সেটা একটু দেখে নেই। বলা হচ্ছে রোগ প্রতিরোধে উদ্দীপকের এম এবং এন এর মধ্যে আসলে কোনটা অগ্রণী ভূমিকা পালন করে? উদ্দীপকের উত্তরের সপক্ষে তোমার মতামত দাও। সো এম এর মধ্যে আছে কি ঘি এবং পনির। ঘি এবং পনির কি স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য। আর এন এর মধ্যে কি আছে? এম আর এন এর কথা বলছে। এন এর মধ্যে আছে আমলকি এবং লেবু। তো আমরা জানি আমলকি এবং লেবু হলো ভিটামিন সি। তাহলে এই দুইটার মধ্যে কে আসলে রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো বেসিক্যালি আমাদের টাস্ক। সো আমরা দেখি কিভাবে এটার আনসার আমরা করব। বলা হচ্ছে উদ্দীপকের এম দ্বারা নির্দেশিত যেই খাদ্য উপাদান সেগুলো হলো ঘি এবং পনির, যেটা বেসিক্যালি স্নেহ জাতীয় খাদ্যের প্রধান উৎস। স্নেহ পদার্থ দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের খাদ্যে আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীরের মধ্যে যেমন শর্করা ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে আমিষ ইম্পর্টেন্ট, একইভাবে স্নেহ ইম্পর্টেন্ট, আমাদের বাকি যেই খাদ্যের বাকি সহায়ক যে তিনটা উপাদান রয়েছে তারা ইম্পর্টেন্ট, রাফেজ ইম্পর্টেন্ট। আমাদের শরীরের জন্য প্রত্যেকটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু এখানে আমরা স্নেহ নিয়ে আলোচনা করছি, স্নেহ পদার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর রিজনটা কি? এর রিজন হলো এটা আসলে খাদ্য থেকে প্রাপ্ত যেই শক্তিটা রয়েছে সেই শক্তিকে সে সঞ্চয় করে এবং এটা আমাদের দেহের মধ্যে তাপ উৎপাদনটা নিশ্চিত করে। সো বেসিক্যালি স্নেহ জাতীয় খাদ্যের মেইন কাজই হলো আমাদের শরীরের মধ্যে তাপ উৎপাদনটা নিশ্চিত করা, আমাদের শরীরের হিট দেওয়া, সোজা কথা। সো দেহের যে পুষ্টি এবং বৃদ্ধির জন্য সেই আমাদের এই জিনিসগুলোর জন্য বেসিক্যালি স্নেহ বা চর্বি বা লিপিড জাতীয় যেই খাদ্যগুলো সেটা অপরিহার্য। এটা শুধু আমাদের যে শক্তি প্রদান করে এরকমই না, বরং আমাদের ত্বককে মসৃণ এবং সজীব রাখে, চর্মরোগ প্রতিরোধ করে এবং শরীরের অভ্যন্তরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটার সঠিক কার্যক্রমে সহায়তা করে। তারপরে দেখি আমাদের এখানে কি বলছে। আচ্ছা, সো আমাদের স্নেহ জাতীয় যে খাদ্য সেটা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এগুলো শোষণেও বিশেষ ধরনের ভূমিকা পালন করে। এই ভিটামিনগুলো স্নেহ পদার্থের মধ্যে দ্রবণীয় হওয়ায় দেহ সহজেই তাদেরকে গ্রহণ করতে পারে। তার মানে এই যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এগুলো বেসিক্যালি স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে দ্রবীভূত থাকে। স্নেহ পদার্থের অভাবে আমাদের ত্বকটা কেমন হয়? রুক্ষ এবং খসখসে হয়ে যায়, মানে শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায় অনেক বেশি। এবং তোমার স্কিন যদি অনেক বেশি ড্রাই হয়ে যায় তাহলে কি হবে? তোমার স্কিনের যে সৌন্দর্য সেটাও তো নষ্ট হয়ে যাবে। সো সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে প্রোটিন ক্ষয় হয় এবং ওজনটাও কমে যায়। অন্যদিকে অতিরিক্ত পরিমাণে স্নেহ পদার্থ যদি জমা হয় তাহলে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে মেদ জমে, মানে মানুষ হলো মোটা হয়ে যায় এবং এমন দেহ সহজেই বিভিন্ন ধরনের রোগের আক্রমণের শিকার হয়। তাই আসলে স্নেহের পরিমাণটা সঠিকভাবে বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তারপরে আমাদের এম ছাড়াও আরেকটা কথা বলছিল, এন এর কথা, দুইটার মধ্যে কম্প্যারিজনের কথা বলতেছিল যে কোনটা আসলে আমাদের জন্য বেটার। সো বলা হচ্ছে যে আমাদের এন দ্বারা যেই খাদ্য উপাদানগুলোকে নির্দেশ করা হয় সেই খাদ্য উপাদানগুলো কি বলতো? আমলকি, লেবু। সো আমলকি, লেবু এগুলো কোন ধরনের খাদ্য? এগুলো হলো ভিটামিন সি। ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি হলো আমাদের যেই দেহের কোষ, আমাদের হাড় মানে কিন্তু হাড্ডি, ঠিক আছে? তো দাঁত, ত্বক এগুলোর আসলে গঠনের জন্য শক্তিশালী করে তোলে এবং ক্ষত বা জখমকে খুব দ্রুত পুনর্গঠনে, মানে খুব দ্রুত এটাকে সারিয়ে তুলতে আসলে সাহায্য করে। এটি দাঁত এবং মাড়িকে শক্ত রাখে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শারীরিক যে দুর্বলতা সেটাও কমায়। ভিটামিন সি এর নিয়মিত গ্রহণ শরীরের রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়। বলা হচ্ছে যদি আসলে ভিটামিন সি এর চরম আসলে অভাব হয় তাহলে স্কার্ভি রোগের মতো সমস্যা দেখা দেয়। মানে আমাদের যেমন ধরো অন্যান্য যে শর্করা তার অভাবে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ঠিক তেমনি আমাদের ভিটামিন সি এর অভাবেও সমস্যা সৃষ্টি এবং সেটা স্কার্ভি, বেরি এই ধরনের মতন খুবই বড় বড় ধরনের রোগের মতন প্রবলেম আসলে ক্রিয়েট করতে পারে। এতে আসলে আমাদের যে হাড় এবং দাঁতের যে গঠনটা সেটাকেও দুর্বল করে দেয়, আমাদের ত্বকের মধ্যে, স্কিনের মধ্যে ঘা হয়, আমাদের শরীর হাত পা কেটে গেলে ডায়াবেটিসের মতন ক্ষত শুকাতে টাইম বেশি নেয় এবং আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ যে সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও আসলে কমে যায়। সো সুতরাং উদ্দীপকের এম এবং এন এর মধ্যে এন অর্থাৎ ভিটামিন সি জাতীয় যেই খাদ্য সেগুলো আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধে অগ্রগামী এবং অপরিহার্য ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের এই যে এম এবং এন যে রয়েছে, এম কি আর এন কি? এম হলো গিয়ে আমাদের যে চর্বি জাতীয় খাদ্য,
লিপিড জাতীয় খাদ্য, সেটা স্নেহ জাতীয় খাদ্য। আর এন হলো আমাদের ভিটামিন সি। তাহলে এই চর্বি এবং ভিটামিন সি এর মধ্যে বেসিক্যালি ভিটামিন সি জাতীয় যেই খাদ্য রয়েছে সেটা আসলে আমাদের শরীরের যেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতায় বা রোগ প্রতিরোধে অগ্রগামী এবং অপরিহার্য ভূমিকা পালন করে। স্নেহ এবং ভিটামিন সি উভয়ই আসলে দেহের স্বাস্থ্য এবং কার্যক্ষমতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ, তবে রোগ প্রতিরোধের ক্ষেত্রে বেসিক্যালি ভিটামিন সি এর প্রভাবটাই সবচেয়ে বেশি। আশা করি আজকে সৃজনশীল প্রশ্নটি তোমরা সকলে খুব ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।